তো পাঞ্জাবে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, আমি যে কথা বলছিলাম, এতটা ক্ষয়ক্ষতি, বিশেষ করে নারীর ওপর অত্যাচার এবং মানুষ হত্যা যে পরিমাণে হয়েছে, পূর্ববঙ্গের ক্ষেত্রে এতটা পরিমাণে এভাবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারেনি। এই কারণেই যে পূর্ববঙ্গের লাগোয়া হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং এখানে প্রায় ওই উড পেন্সিলের দাগ দিয়ে ধান ক্ষেত, বাড়িঘর, গ্রাম, গ্রামান্তর এগুলো ভাগ করা হয়েছিল। সেজন্যই পূর্ববঙ্গ থেকে, তৎকালীন পূর্ববঙ্গ থেকে মানুষ, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষেরা, তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের মনের মধ্যে একটা ধারণা হয়েছিল, শুধু নিরাপত্তার প্রশ্ন না, যে পাকিস্তান যেহেতু মুসলমানদের দেশ বলে, ইসলামী দেশ বলে মানুষের কাছে বিবেচ্য হয়েছে, সুতরাং এদেশে আর থাকা যাবে না। সেজন্য তারা দলে দলে আমাদের এই পশ্চিমবঙ্গীয় ভূভাগে তারা চলে আসতে শুরু করে। এবং এই যে শরণার্থী বা উদ্বাস্তু যাই বলি না কেন, প্রচুর পরিমাণে তৎকালীন পূর্ববঙ্গ থেকে তারা এসছেন দেশে। তাদের অনেকেই কিন্তু সহায় সম্বলহীন হয়ে পড়েছিলেন, কারণ যে যেভাবেই ওখানে থাকুন, তার হয়তো একটু জমি ছিল, একটু বাড়ি ছিল, একটা পুকুর ছিল, কিছু গাছপালা ছিল, এই যে প্রিয় জন্মভূমি ত্যাগ করে তারা চলে এলো। এই প্রিয় জন্মভূমি ত্যাগের যে দুঃখ, যে বেদনা, যে যন্ত্রণা, এটা সেই প্রজন্ম তো বটেই, তার পরবর্তী কয়েক প্রজন্ম তারা সেই স্মৃতি এখনো তাদের মন থেকে মুছে যায়নি, এই দুঃখ যন্ত্রণার স্মৃতি। রবীন্দ্রনাথ এই রাজনীতিকে, এই দেশপ্রেমকে, এই স্বদেশ চেতনাকে, এই কুশ্রী এবং সংকীর্ণ যে জাতীয়তাবাদী ভাবনা, এটাকে কখনো তিনি সমর্থন করেননি। সেজন্যই রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল বিশ্ব মানবিক দৃষ্টিভঙ্গি। তিনি বলতেন, আমার পৃথিবী মানে গোটা পৃথিবীটাই আমার জন্মভূমি, বসুন্ধরা, আমার কোনো বিশেষ জন্মভূমি না, গোটা মনুষ্য প্রজন্মই হচ্ছে আমার কাছে মনুষ্য জাতি। এবং এই রবীন্দ্রনাথ একটা সময় বলেছিলেন, সেও 1926 সাল ওই হিতবাদী লেখাতে, যে আমরা যাদের ভদ্রলোক বলে জানি, সেই তারা এবং আমাদের দেশে রাজারা রাজগদি দখলে রাখার জন্য যা করতে চেয়েছে, তারই নাম হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। তো আমার নিজের ধারণা যে ভারতবর্ষে রবীন্দ্রনাথ বর্ণিত, চর্চিত এই ভাবনাই এখনো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্র ব্যবস্থাকে তারাই একটা দমনমূলক যন্ত্রে পরিণত করে, যে দমনমূলক যন্ত্র দেশকে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে বড়লোকের দেশ, আর একটা হচ্ছে গরিব মানুষের দেশ। এই বড়লোকরা দেশটাকে শাসন করবে আর গরিবরা শাসিত হবে।
ফলে এই দুই শ্রেণী, জাত নয়, ধর্ম নয়, দুই শ্রেণীর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের মূল দ্বন্দ্ব। শ্রেণী দ্বন্দ্বটা অর্থনৈতিক ব্যবস্থাকে ভিত্তি করে গড়ে ওঠে এবং পৃথিবীর যে সামাজিক পরিবর্তন, দাস সমাজ ব্যবস্থা, যেমন রোমানদের মধ্যে ছিল, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেটাও রোমানদের মধ্যে তো বটেই, পৃথিবীর অন্যান্য দেশেও ছিল, আমাদের দেশেও ছিল। যারা জমির মালিক, জমিদার, জোতদার, এই যে শ্রেণী, এই যে সামন্ত সমাজ, এই সমাজও আমাদের দেশে দাস পুষ্ট এবং সমাচার চন্দ্রিকা ইত্যাদি 1850, 60, 70 সালে যেসব পত্রিকা, তার মধ্যে নানান বিবরণ আছে। বর্ধমানের কোন এক কলু তার যুবতী স্ত্রীকে কলকাতা শহরে নিয়ে এসে বিক্রি করছেন মাত্র 20 টাকায়। এবং উইলিয়াম জোনসের লেখাতেও আছে যে গঙ্গার ঘাটে কলকাতায় নৌকো ভর্তি গোলাম, অর্থাৎ চাকর বাকর, তারা অপেক্ষা করছে কলকাতার বড়লোক বাবু সমাজ, তারা এই গোলামদের কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে দাস হিসাবে, চাকর বাকর হিসাবে ব্যবহার করবে। এই যে ব্যবস্থাটা, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থার উৎপত্তি হয়েছে দাস ব্যবস্থা থেকে, আবার সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে উৎপত্তি হয়েছে ধনতান্ত্রিক ব্যবস্থা। এই সবটাই হচ্ছে অর্থনৈতিক দমন, অর্থনৈতিক পীড়ন এবং অর্থনৈতিক সম্পদকে কে কতটা পরিমাণে কুক্ষিগত করতে পেরেছে তার ভিত্তির ওপর। এবং এই অর্থনৈতিক সম্পদ নিয়ে কোনো মানুষ তো পৃথিবীতে জন্মায় না। মানুষ যখন জন্মায় তখন সে নগ্ন, উলঙ্গ, নিঃস্ব। পরবর্তীকালে তার এই সম্পদগুলো তৈরি হয়েছে, কুক্ষিগত হয়েছে তার দ্বারা। এবং সেটা পৃথিবীতে যখন কৃষি ব্যবস্থা প্রথম তৈরি হয়, কৃষির উৎপাদন, বাড়তি উৎপাদন কে কুক্ষিগত করে রাখবে, সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে এই সামন্ততান্ত্রিক কৃষি পুঁজি জন্ম হয়। এবং এই কৃষি পুঁজি পরবর্তীকালে যখন শিল্প বিপ্লব ঘটে, যেমন 1750 সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই শিল্প বিপ্লব যন্ত্র তৈরি করে, জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, এসব আমরা জানি। এবং এরাই তারা বাণিজ্য পথ নির্মাণ করে তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শিল্প উৎপাদনের যে পণ্য বিক্রি করার জন্য বাজার খুঁজে বেড়ায়, বাজার তৈরি করে বেড়ায়। সেভাবেই উপনিবেশবাদ, পুঁজিবাদের প্রশ্রয়ে ক্রমশই সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই যে ভাস্কো ডা গামা 1700 সালের পর ভারতবর্ষে এসে, ভারতবর্ষে প্রথম দক্ষিণ ভারতে নেমে তিনি বন্দুকের আওয়াজ করে কয়েকজনকে মেরে ফেললেন। অর্থাৎ তিনি ঘোষণা দিলেন যে তিনি ভারতবর্ষ জয় করতে এসছেন। এই যে উপনিবেশবাদী আগ্রাসন, এই আগ্রাসনের মধ্য দিয়ে ভারতবর্ষে পুঁজিবাদী সভ্যতার
অনুপ্রবেশ ঘটল। ক্রমশ ডাচ, ফরাসি, ইংরেজ সবাই ভারতবর্ষে এসে ভারতবর্ষ দখল করে তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করল। এবং ভাস্কো ডা গামা প্রথম কালিকাট বন্দরে নামে 1498 সালে, ইতিহাসের যা রেকর্ড তথ্য পাওয়া যাচ্ছে। তারপর ফরাসিরা তারা পন্ডিচেরিতে আসে, সেটা ওই 1660 এইরকম সময়। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ এরা সব ভারতবর্ষে এসে ঢুকতে লাগলো ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য। এরা কিন্তু ভারতবর্ষের প্রাচীন সনাতন ধর্মের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে, কোনো বিরোধে যায়নি। যেমন মেক্সিকোতে যখন স্প্যানিশরা ওই ভাস্কো ডা গামার সময়েই প্রায় বলা যেতে পারে, সমসাময়িককালে তারা একটা জাহাজে 300 লোক স্প্যানিশ তারা মেক্সিকোতে নেমে জাহাজটাকে ডুবিয়ে দিল, যাতে ওই লোকগুলো পালিয়ে আর ফিরে যেতে না পারে দেশে। এবং তারা মেক্সিকোকে দখল করলো, ওখানকার যে সভ্যতা, প্রাচীন উন্নত সভ্যতা, সেটাকে নষ্ট করলো এবং ক্যাথলিক ধর্ম সেখানে চাপিয়ে দিল। ভারতবর্ষে কিন্তু সেই সনাতন যে ভারতীয় দর্শন, তার যে পৌরাণিক উপাখ্যান এবং সর্বোপরি খ্রিস্ট জন্মের 1,500 থেকে 2000 বছর আগে যে আর্যভাষী লোকেরা ভারতবর্ষে এসেছিল এবং তারা উত্তর অংশে ভারতবর্ষের বিন্ধ্যা পর্বতের এই দিকটায় তারা যে বসতি স্থাপন করলো এবং সেখানকার প্রাচীন পুরনো মানুষদের যুদ্ধ করে যে পরাজিত করলো, তার মধ্য দিয়ে শূদ্র বা দাস এই ধরনের একটা শ্রমজীবী শ্রেণী তারা জন্ম দিল। এই শূদ্রদের কাজ হচ্ছে আর্যদের সেবা দেওয়া এবং তাদের উৎপাদিত যে সন্তান, সেই সন্তানরা তারাও শূদ্র হিসাবেই আর্যদের জীবনযাপনের ক্ষেত্রে বিনা অর্থে শ্রম দেবে, মুফতে শ্রম দেবে, এই ব্যবস্থাটা আর্যরা আমাদের দেশে পাকাপাকি একটা বন্দোবস্ত তারা তৈরি করে ফেলল। এই যে শ্রম দেওয়া একটা অংশের মানুষ, এই যে শ্রম দেওয়া মানুষ যারা শ্রমের বিনিময়ে কোনো মজুরি পাচ্ছে না, এই মানুষের যে নিম্ন শ্রেণীর একটা অবস্থান আর্যরা তৈরি করে দিল, এটার থেকেই ভারতবর্ষে বলা যেতে পারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে জাতি ব্যবস্থা তার উৎপত্তি ঘটে।